ওং নমঃ শ্রী ভগবতে রামকৃষ্ণায় নমঃ। আজ একটি বিশেষ দিন, রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা অর্থাৎ রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুর আয়োজিত যুব সম্মেলন। লোকশিক্ষা পরিষদের উদ্দেশ্যে পরিচালিত সমস্ত গুচ্ছ সমিতি এবং গ্রাম সংগঠন থেকে আগত যুব প্রতিনিধিদের স্বাগত। মঞ্চে উপস্থিত আছেন আশ্রম সম্পাদক স্বামী শাস্ত্রজ্ঞানন্দজি মহারাজ এবং আছেন সহ সম্পাদক স্বামী দেবেশ্বরানন্দজি মহারাজ এবং উপস্থিত আছেন স্বামী শিবা দিশানন্দজি মহারাজ এবং স্বামী তৎপরানন্দজি মহারাজ এবং স্বামী শিব ভাবানন্দজি মহারাজ ও স্বামী বেদগমানন্দজি মহারাজ। সকল মহারাজের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। এছাড়াও সামনে উপস্থিত ব্রহ্মচারী মহারাজদের আমার প্রণাম। প্রথমে আমরা বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করব। বৈদিক মন্ত্রোচ্চারণ করবেন রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুরের সন্ন্যাসী ও ব্রহ্মচারীবৃন্দ। ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরি ওম। সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম। বেদমনুচাচার্যং দেবাসিনমনুশাস্তি সত্যং বদ ধর্মং চর স্বাধ্যায়ান মা প্রমদঃ। আচার্যায় প্রিয়ং ধনমাহিত্য প্রজাতন্তুম মা বিবক্ষেৎসিঃ। সত্যান্ন প্রমদিতব্যং ধর্মান্ন প্রমদিতব্যং কুশলান্ন প্রমদিতব্যং ভূত্যৈন প্রমদিতব্যং স্বাধ্যায় প্রবচনাভ্যাং ন প্রমদিতব্যং দেবপিতৃকার্যাভ্যাং ন প্রমদিতব্যং। মাতৃদেবো ভব পিতৃদেবো ভব আচার্য দেবো ভব অতিথি দেবো ভব। ইয়ান্যনবদ্যানি কর্মাণি তানি সৈতব্যানি নো ইতরাণি। ইয়ান্যস্মাকং সুচরিতানি তানি ত্বয়োপাস্যানি নো ইতরাণি। ये के चास्मश्रेयांसो ब्रह्मणाः तेषां दयासनेन प्रश्वसितव्यं। श्रद्धया देयम् अश्रद्धया देयम् श्रिया देयम् ह्रिया देयम् धिया देयम् संविदा देयम्। एष आदेश एष उपदेशः एषा वेदोपनिषद एतदनुशासनम् एवमुपासितव्यम् एवमुचैतदुपास्यम्। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु। এখন উদ্বোধন সঙ্গীত পরিবেশন করবেন ব্রহ্মচারী সূর্য মহারাজ, রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুর।
ধন্যবাদ সূর্য মহারাজকে। এখন স্বাগত ভাষণ দেবেন শ্রী মহাদেব মাইতি, রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদ, নরেন্দ্রপুর। নমস্কার। আধ্যাত্মিক ত্রয়ী শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ, শ্রী শ্রী মা সারদা দেবী, স্বামীজিকে প্রণাম জানাচ্ছি। পূজনীয় শ্রীমৎ স্বামী শাস্ত্রাকানন্দজি মহারাজ, যিনি আশ্রম সম্পাদক, এবং আজ এই যে যুব সম্মেলন, এই যুব সম্মেলনের উদ্যোক্তা পূজনীয় মহারাজকে সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। উপস্থিত সমস্ত সন্ন্যাসীগণ এবং ব্রহ্মচারীগণ, স্বাগত জানাচ্ছি রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদের অন্তর্গত বিভিন্ন গুচ্ছ সমিতির সাথে যুক্ত যে গ্রাম সংগঠন রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদের সাথে যুক্ত থেকে কাজকর্ম করে থাকে, সেই এলাকা থেকে আগত 201 জন যুববৃন্দকে স্বাগত জানাচ্ছি। স্বামীজির নামে আমরা সবাই এখানে সমবেত হয়েছি। সেই স্বামী বিবেকানন্দকে আজকে অনুধ্যান করব তার কথা ও গানে। স্বামী বিবেকানন্দ এ যুগের আশ্রয়, চেতনার বাণী, জাগরণের মূর্ত প্রতীক, মুক্তির মূল মন্ত্র। কি সেই মুক্তি? সংকীর্ণতার মুক্তি, দুর্বলতার মুক্তি। স্বামীজি যুব শক্তিতে বিশ্বাসী ছিলেন। স্বামীজি সবচেয়ে যাদের ভালোবাসতেন এবং যাদের উদ্দেশ্যে সবচেয়ে বেশি কথা বলতেন, যাদের প্রতি স্বামীজির সবচেয়ে বেশি আশা প্রত্যাশা ছিল, সেটি হলো যুব সমাজ। সেই যুব সমাজ যে প্রতি স্বামীজির অগাধ ভরসা, অসীম বিশ্বাস। তাই তাদের জন্য স্বামীজি সর্বদা হৃদয় উজাড় করে দিয়েছেন। এত বেশি ভালোবাসা, এত বিশ্বাস এর আগে অন্য কেউ দেখাননি। স্বামীজি হলেন শক্তির প্রতীক, চেতনার প্রতীক, জাগরণের প্রাণী। সেই শক্তি যে যুবকদের মধ্যে রয়েছে, স্বামীজি কিন্তু সেটা অনুভব করেছিলেন। তাই এই শক্তি বিকশিত হয়ে আমাদের সমস্ত কাপুরুষতা, দুর্বলতা, নীচতা, হীনতা সব দূর হয়ে যাবে। তাই যুবকদের স্বামীজি তার বাণী, তার দর্শন এবং তার চেতনায় উজ্জীবিত করতে চেয়েছিলেন। স্বামীজি বলতেন, অর্থের চেয়ে চরিত্রই হলো সাফল্যের চাবিকাঠি। তাই চরিত্র দিয়ে শক্ত মনের যুবদল গঠন করতে তিনি চেয়েছিলেন। তখন আমরা মিষ্টি দোকানে দেখি কারিগর একটি ছাঁচে মিষ্টি তৈরি করে। তাহলে আমাদের জীবন গঠনের ছাঁচ হলো স্বামীজির জীবন ও বাণী। স্বামীজির জীবনের আলোকে যদি চরিত্র গঠন করা যায়, তাহলে কিন্তু প্রকৃত মানুষ হওয়া যাবে। তাই আজকের এখানে যতটুকু সময় আমরা কাটাবো, ততটুকু সময় আমাদের পূজ্যপাদ মহারাজদের বক্তব্য, বিভিন্ন সময় গান, বিভিন্ন সময় কথা, সমস্ত কিছুকে আমরা পাথে করে নিয়ে যাব, যে পাথেও আগামী দিনে আমাদেরকে পথ চলার ক্ষেত্রে সহযোগিতা করবে, সুন্দর থেকে সুন্দরতর মানুষ গড়ার ক্ষেত্রে সাহায্য করবে, আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে। স্বামীজিকে শতকোটি প্রণাম। পূজ্যপাদ মহারাজদের আমার আন্তরিক শ্রদ্ধা, ভক্তি, প্রণাম এবং যুবকদের ভালোবাসা জানিয়ে আমার স্বাগত ভাষণ শেষ করলাম। নমস্কার। ধন্যবাদ শ্রী মহাদেব মাইতিকে। এ প্রসঙ্গে বলে রাখি, আজকের যে যুব সম্মেলনের আয়োজন, সেটা কখনোই সম্ভব হতেন না যদি শ্রী মাইতি তার অদম্য উৎসাহ নিয়ে আমাদের সঙ্গে না থাকতেন।
আর ওনার বয়স 65 হলেও আমাদের লোকশিক্ষা পরিষদে যতজন যুবক আছে তাদের মধ্যে অন্যতম উদ্যমী সাহসী যুবক, এখনো পর্যন্ত যুবক, শ্রী মাইতি। এখন স্বদেশ মন্ত্র পাঠ। স্বদেশ মন্ত্র পাঠ করবেন শ্রী সুজিত মাহাতো, কল্যাণ, পুরুলিয়া। নমস্কার। প্রথমেই শ্রী শ্রী ঠাকুর, মা ও স্বামীজির চরণে আমার শতকোটি প্রণাম নিবেদন করি। তৎপর মঞ্চে উপবিষ্ট সকল মহারাজগণ এবং সভাগৃহে উপস্থিত সকল ভদ্র মহোদয়গণকে যথাযোগ্য স্থান যথাযোগ্য সম্মান নিবেদন করি। স্বদেশ মন্ত্র, স্বামী বিবেকানন্দ। হে ভারত, এই পরাণুবাদ, পরাণুকরণ, পরমুখাপেক্ষা, এই দাস সুলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা, এইমাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে। এই লজ্জাকর কাপুরুষতা সহায়ে তুমি বীরভোগ্যা স্বাধীনতা লাভ করিবে। হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা, সাবিত্রী, দময়ন্তী। ভুলিও না তোমার উপাস্য উমানাথ, সর্বত্যাগী শঙ্কর। ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখের, নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে। ভুলিও না তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। ভুলিও না তোমার সমাজ সে বিরাট মহামায়ার ছায়া মাত্র। ভুলিও না নিজ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, মেথর তোমার রক্ত, তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। তুমিও কটিমাত্র বস্তাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশুসজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো দিন রাত, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও। মা, আমার দুর্বলতা, কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। ধন্যবাদ। ধন্যবাদ শ্রী সুজিত মাহাতোকে। এখন যুব প্রতিনিধিদের মধ্য থেকে একজনের ভাষণ। বিষয় স্বামীজির মানবপ্রেম। বলবেন শ্রী গোপাল দাস, তাম্রলিপ্ত গুচ্ছ সমিতি থেকে। ভগবান বৈকুণ্ঠবাসী নন, মনুষ্যপদরেখে চিহ্নিত এই ধুলোর ধরনতে তার আসন প্রতিষ্ঠিত। জীবের সরসীম হৃদ্দেশে চলে তার নির্সীম সত্তার চির অভিসার। তাই বলা যায় যত্র জীব তত্র শিব। এই উপলব্ধি থেকেই মানব প্রেমের উৎপত্তি। সম্মানিত স্বামী বিবেকানন্দ অনুরাগীবৃন্দ, আমি আপনাদের সামনে সেই অসীম মানব প্রেমের মূর্ত বিগ্রহ স্বামী বিবেকানন্দকে নিয়ে আলোকপাত করছি। পূজনীয় মহারাজদের আমার প্রণাম ও ঠাকুরমা স্বামীজিকে আমার ভূমিষ্ঠ প্রণতি। বৈষ্ণব সাধক চণ্ডীদাস বলেছিলেন, সুনহ মানুষ ভাই, সবার উপরে মনুষ্যত্ব, তাহার উপরে নাই। কালের প্রবাহে অধ্যত্ত ইতিহাস বলে চৈতন্য দেবও বলে গেছেন, মেরেছ কলসকানা, তা বলে কি প্রেম দেব না? হ্যাঁ, চৈতন্য প্রেম ও মানব প্রেম, সেই একই প্রেমে জয়গান গাইলেন আরেক সন্ন্যাসী। বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজেছে ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর।
নিপীড়িত মানবতা সেবা যার জীবনের মূল মন্ত্র, তিনি প্রশ্নান্বিতভাবে আমার জীবনের আদর্শ পুরুষ, যার ধর্মসংঘের কাজই হলো জনসেবা, মানব পূজা। তৎকালীন সময়ে ভারতবর্ষে সীমাহীন দুঃখ দৈন্য দেখে যিনি ব্যস্ত হয়েছিলেন, যিনি সর্বাগ্রে উপলব্ধি করেছিলেন এই দরিদ্রতা অভিশাপ থেকে ভারতবাসীকে মুক্ত করাই প্রধান এবং একমাত্র কাজ, যার ফল আজকে রামকৃষ্ণ মিশন নবযুগের অন্যতম পীঠস্থান বেলুড় মঠ, যিনি দেশে বিদেশে সর্বব্যাপী কোনায় কোনায় প্রচার করছে মানবতার জয়গান। তিনি সেই সন্ন্যাসী যিনি দরিদ্র মানুষের মধ্যেই ঈশ্বরের উপস্থিতি অনুভব করেছিলেন। জাতিকে উদ্বুদ্ধ করলেন উদার মানবিকতায়। নবজীবনের অগ্নিমন্ত্রে তিনি দেশবাসীকে বজ্রকণ্ঠে শোনালেন, ভুলিও না নিজ জাতি, মূর্খ দরিদ্র অজ্ঞ মুচিমেথর, তোমার রক্ত তোমার ভাই। জাতির নিস্তরঙ্গ জীবনে যা এনেছিল দুর্বার যৌবন তরঙ্গ। খ্রিস্টানকে হিন্দু ও বৌদ্ধ হওয়ার মন্ত্র তিনি দেননি, বরং বলেছিলেন হিন্দুদেরও বৌদ্ধ বা খ্রিস্টান হওয়ার প্রয়োজন নেই, শুধু প্রয়োজন শুদ্ধতা, পবিত্রতা, শান্তি ও সমন্বয়, যা থেকেই নতুন ভারত বেরোবে। নাগল ধরে কুটির ভেদ করে জেলেওয়ালা মুচি মেথরের ঝুবড়ির মধ্য থেকে, ভুনাওয়ালা উনুনের পাশ থেকে। এই দরিদ্র নিপীড়িত আর্তমানুষের সেবাই প্রকৃত ঈশ্বর ধারণা। আমার জীবনবাণী, আমার মানব প্রেম। নমস্কার। ধন্যবাদ শ্রী গোপাল দাসকে, সুন্দর বললেন স্বামীজির মানবপ্রেম সম্বন্ধে। এখন সঙ্গীত পরিবেশন করবেন স্বামী শিবা দিশানন্দজি মহারাজ, রামকৃষ্ণ মিশন আশ্রম, নরেন্দ্রপুর।
সুমধুর সঙ্গীত পরিবেশন করলেন মহারাজ। সেই সঙ্গে তবলায় সঙ্গত করলেন শ্রী শুভঙ্কর ব্যানার্জি এবং বাঁশিতে শ্রী কল্যাণ চৌধুরী, শ্রী কুণাল চৌধুরী। ধন্যবাদ। এখন আমার ভারত অমর ভারত বই থেকে নির্বাচিত অংশ পাঠ, এই পাঠ করবেন রায়দিঘি নিবোধত থেকে শ্রী সায়ন বৈরাগী। মঞ্চে উপবিষ্ট পূজনীয় মহারাজ থেকে আমার প্রণাম। আমার সামনে উপস্থিত যুবক বন্ধুদের বুক ভরা ভালোবাসা। আমার ভারত অমর ভারত থেকে নির্বাচিত অংশপাঠ। পুনরুত্থানের উপায়। কোনো কিছু ভেঙো না, কিছু নষ্ট করো না। ধ্বংসবাদী সংস্কারকরা জগতের কোনো উপকারই করতে পারে না। কোনো কিছু একেবারে ভেঙো না, একেবারে ধূলিসাৎ করো না, বরং গঠন করো। যদি পারো সাহায্য করো, যদি না পারো হাত গুটিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকো এবং যেমন চলছে চলতে দাও। যদি সাহায্য করতে না পারো অনিষ্ট করো না। যে যেখানে আছে তাকে সেখান থেকে ওপরে তুলবার চেষ্টা করো। তুমি আমি কি করতে পারি? তুমি কি মনে করো তুমি একটা শিশুকেও কিছু শেখাতে পারো? পারো না। শিশু নিজেই শিক্ষা লাভ করে। শক্তির উৎস জনসাধারণ। সমাজের নেতৃত্ব বিদ্যাবলের দ্বারাই অধিকৃত হোক বা বাহুবলের দ্বারা বা ধনবলের দ্বারা, সে শক্তির আধার প্রজাপুঞ্জ। যে নেত্রী সম্প্রদায় যত পরিমাণে এই শক্তি আধার হইতে আপনাকে বিশ্লিষ্ট করিবে, তত পরিমাণে তাহা দুর্বল। স্বার্থই স্বার্থত্যাগের প্রধান শিক্ষক। ব্যষ্টির স্বার্থ রক্ষার জন্য সমষ্টির কল্যাণের দিকে প্রথম দৃষ্টিপাত। স্বজাতির স্বার্থে নিজের স্বার্থ, স্বজাতির কল্যাণে নিজের কল্যাণ। বহুজনের সহায়তা ভিন্ন অধিকাংশ কার্য কোনো মতে চলে না, আত্মরক্ষা পর্যন্ত অসম্ভব। সমষ্টির জীবনে ব্যষ্টির জীবন, সমষ্টির সুখে ব্যষ্টির সুখ। সমষ্টি ছাড়িয়া ব্যষ্টির অস্তিত্বই অসম্ভব।
এ অনন্ত সত্য জগতের মূল ভিত্তি। অনন্ত সমষ্টির দিকে সহানুভূতি যোগে তাহারা সুখে সুখ দুঃখে দুঃখ ভোগ করিয়া সনহীয় অগ্রসর হওয়াই ব্যষ্টির একমাত্র কর্তব্য। জনসাধারণের উন্নতি চাই। আমাদের কাজের এই মূল কথাটা সবসময় মনে রেখো। ধর্মে একটুও আঘাত না করে জনসাধারণের উন্নতি। মনে রাখবে, দরিদ্রের কুটিরেই আমাদের জাতির জীবন। জাতির ভাগ্য নির্ভর করে জনসাধারণের অবস্থার ওপর। তাদের তুলতে পারো, তাদের স্বাভাবিক আধ্যাত্মিক প্রকৃতি নষ্ট না করে তাদের লুপ্ত ব্যক্তিত্ব কি ফিরিয়ে দিতে পারো? আমার মনে হয় দেশের জনসাধারণকে অবহেলা করাই আমাদের প্রবল জাতীয় পাপ, এবং তাই হলো আমাদের অবনতির অন্যতম কারণ। যতদিন না ভারতবর্ষের সর্বসাধারণ ভালোভাবে শিক্ষিত হচ্ছে, ভালোভাবে খেতে পাচ্ছে, অভিজাত লোকেরা যতদিন না তাদের ভালোভাবে যত্ন নিচ্ছে, ততদিন যতই রাজনৈতিক আন্দোলন করা হোক না কেন, কিছুতেই কিছু হবে না। তারা আমাদের শিক্ষার জন্য রাজকর হিসেবে পয়সা দিচ্ছে, আমাদের ধর্ম লাভের জন্য শারীরিক পরিশ্রমে মন্দির তৈরি করে দিচ্ছে, কিন্তু এসবের বিনিময়ে তারা চিরকাল লাথিই খেয়ে এসেছে। তারা প্রকৃতপক্ষে আমাদের কৃতদাস হয়ে আছে। ভারতকে যদি পুনরুদ্ধার করতে হয়, আমাদের অবশ্যই তাদের জন্য কাজ করতে হবে। আমাদের মিশন হচ্ছে অনাথ, দরিদ্র, মূর্খ, চাষাভূষোর জন্য আগে তাদের জন্য করে, যদি সময় থাকে তা ভদ্রলোকের জন্য। ওই চাষাভূষোরা ভালোবাসা দেখে ভিজবে। উদ্ধারেত্মা আত্মানাম, নিজেই নিজেকে উদ্ধার করবে। সকল বিষয়ে এই সত্য। ওরা যখন বুঝতে পারবে নিজেদের অবস্থা, উপকার এবং উন্নতির আবশ্যকতা, তখনই তোমার ঠিক কার্য হচ্ছে জানবে। চাষাভূষো মৃতপ্রায়, এজন্য পয়সাওয়ালারা সাহায্য করে তাদের চেতিয়ে দিক, এই মাত্র। তারপর চাষারা আপনার কল্যাণ আপনারা বুঝুক, দেখুক এবং করুক। ধন্যবাদ। ধন্যবাদ শ্রী সায়ন বৈরাগীকে। এখন বক্তব্য রাখবেন শ্রী প্রসন্নদীপ সাহা, স্বামীজি সেবা সংঘ, উত্তর 24 পরগনা থেকে। তার বিষয় হচ্ছে স্বামীজির শিক্ষা ভাবনা। ওম নমো ভগবতে রামকৃষ্ণায়। মঞ্চে উপবিষ্ট সকল মহারাজকে আমার সশ্রদ্ধ প্রণাম, এবং মঞ্চের সামনে উপস্থিত মহারাজকে ও গুণীজন ব্যক্তিবর্গকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। আজ যাদের জন্য এই অনুষ্ঠান, সেই যুবক ভাই ও বোনেদের আমার শুভেচ্ছা ও ভালোবাসা। কাশীপুরে অবস্থানকালে ঠাকুর একদিন একটি কাগজে লিখেছিলেন, জয় রাধে প্রেমময়ী, নরেন শিক্ষে দেবে, যখন ঘরে বাইরে হাঁক দিবে। ঠাকুরের এই ইচ্ছা ভগবানের ইচ্ছা কিনা? খুব সুন্দরভাবে সুচারুরূপে সুসম্পন্ন হয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না। ঠাকুরের নরেন হয়ে উঠেছে বিশ্বের আচার্য, বিশ্ব শিক্ষক বিবেকানন্দ। এই বিবেকানন্দ শিক্ষার যে সংজ্ঞা দিয়েছেন, সেটি হলো মানুষের অন্তর্নিহিত পরিপূর্ণতার বিকাশই হলো শিক্ষা। এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। আমাদের মধ্যে যা সুপ্ত অবস্থায় আছে, যা জ্ঞাত কিংবা অজ্ঞাত, যা সহজাত দক্ষতা বা ক্ষমতা, তার বিকাশ সাধনই হলো শিক্ষা। শিক্ষার মূল লক্ষ্যই হচ্ছে আমাদের মধ্যে যে উচ্চতর ভাবনাগুলো আছে, সেগুলোর পরিস্ফুটন। স্বামীজি আরও এক জায়গায় বলছেন, মানুষ যা শিক্ষা লাভ করে প্রকৃতপক্ষে সে তা আবিষ্কার করে। আবিষ্কারের অর্থ কি? এখানে যে আমাদের অনন্ত জ্ঞানের খনিস্বরূপ যে আত্মা, তার আবরণটিকে উন্মোচিত করে দেওয়া। এই আবরণটি উন্মোচিত হলেই আমাদের পরিপূর্ণতার বিকাশ ঘটবে।
এখন প্রশ্ন হতে পারে কি করে এই আবরণটা আমরা উন্মোচন করব। স্বামীজির বিভিন্ন লেখালেখি বা বক্তৃতায় তার উত্তর দিয়ে দিচ্ছেন। বলছেন একাগ্রতা সাধনের কথা। মনটাকে যদি আমরা একীভূত করতে পারি, একাত্ম করতে পারি, তাহলে আমরা যে কোনো কাজই, যে কোনো শিক্ষালাভই অনায়াসে করায়ত্ত করতে পারবো। বলছেন আমাকে যদি আবার শিক্ষা লাভ করতে হতো তাহলে আমি শিক্ষণীয় বিষয়গুলির নিয়ে একদমই মাথা ঘামাতাম না। আমি নিজের মনের একাগ্রতা ও নির্লিপ্ততার ক্ষমতা বাড়াবার চেষ্টা করতাম এবং তারপরে নিখুঁতভাবে সেই যন্ত্র সহায়ে তথ্য সংগ্রহ করিতে থাকিতাম। উদাহরণস্বরূপ বলা যেতে পারে একটা উত্তল লেন্স সূর্যরশ্মিকে ধারণ করতে পারে এবং তারপরে একটি কাগজের ওপর ফেললেই সেই জায়গাটি পুড়ে যায়। অর্থাৎ আমরা যদি মনটিকে একীভূত করতে পারি, এক জায়গায় স্থির রাখতে পারি, তাহলে আমরা খুব সহজেই আমাদের লক্ষ্য বস্তুটিকে, তার রহস্যটিকে উন্মোচন করতে পারবো। এবং সাথে চাই ইচ্ছা শক্তি। প্রবল ইচ্ছা শক্তির দ্বারা অসম্ভবকেও জয় করা সম্ভব। এর ফলে কি হবে? আমাদের মনঃসংযম বৃদ্ধি পাবে। মনঃসংযম বৃদ্ধির সাথে সাথে আমাদের মনটিকে আমরা সঠিক পথে নিয়ে যেতে পারবো। আমাদের মনে পবিত্রতা, নিঃস্বার্থপরতা, সততা বৃদ্ধি পাবে। তৈরি হবে চরিত্র, তৈরি হবে মনুষ্যত্ব। স্বামীজি বারবার বলছেন মানুষ গড়ার শিক্ষা, ম্যান মেকিং এডুকেশন। স্বামীজি তৎকালীন সময়ের শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে বলেছিলেন, আমরা ঘষিয়া মাজিয়া শুধু বাইরের টিকেই চাকচিক্যময় করিয়া তুলিতেছি। যদি ভেতরই না তৈরি হলো তাহলে বাইরেটিকে চাকচিক্য করে লাভ কি? বর্তমান শিক্ষা ব্যবস্থায় সেটি যেন আরও অধিকভাবে প্রযোজ্য। শুধুমাত্র নম্বরের প্রতিযোগিতা এবং শেষে একটি কৃতদাসে পরিণত হওয়ায় যেন একটা সিস্টেম তৈরি হয়ে গেছে। সাথে দোসর রূপে রয়েছে বিশ্রী রাজনৈতিক খেলা। যারা নিয়ন্ত্রক তাদের মধ্যেই সততার অভাব, নৈতিকতার অভাব, চরিত্র গঠনের অসম্পূর্ণতা পরিলক্ষিত হচ্ছে। শিক্ষক নিয়োগ কিংবা শিক্ষার্থীর মূল্যায়ন কোনোটাই সুচারুরূপে সম্পন্ন করা যাচ্ছে না, যথার্থভাবে হচ্ছে না। আর আমরা জানি শিক্ষাই হচ্ছে কোনো সভ্যতা ও সংস্কৃতির ধারক ও বাহক। তাই শিক্ষা ব্যবস্থা যখন বিশৃঙ্খল হয়ে পড়ছে, সভ্যতাটাও, সংস্কৃতিটাও বিশৃঙ্খল হয়ে যাচ্ছে। এই বন্ধুর শিক্ষা ব্যবস্থার পরিত্রাণের বা এই বন্ধুর শিক্ষা ব্যবস্থাকে সমতল করবার নিদানও স্বামীজি দিচ্ছেন। বলছেন আধ্যাত্মিক ও নৈতিকতার উদ্বোধন। বলছেন ধর্মই হচ্ছে শিক্ষার প্রাণের প্রাণ। ধর্ম কি না? আমাদের সনাতন বা চিরন্তন যে আদর্শ সমষ্টি, সেইগুলি যা প্রত্যেকটি ধর্ম দ্বারা অনুসৃত, সেইগুলিকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। সেই ধর্ম আমাদের শিক্ষা নিতে হবে। তবেই আমরা মানুষ হতে পারব, প্রকৃত শিক্ষিত হতে পারব। চাই স্বনির্ভরতা, মানসিক নিয়ন্ত্রণের মাধ্যমে নিজের ভাগ্য নিজেই গড়ে তোলবার ক্ষমতা। চাই সহিষ্ণুতা এবং সর্বজনীন কোনো রকম বিভাজন না রেখে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে শিক্ষাদানের সমান সুযোগ করে দেওয়া এবং সার্বজনীন মূল্যবোধ এবং শেষে মানুষের সাথে নিজেদের একাত্ম করে তোলা। তবেই সমাজ প্রকৃত শিক্ষায় সুশিক্ষিত হয়ে উঠবে, স্বামীজির শিক্ষা ভাবনা সুবিস্তৃত হয়ে উঠবে। নমস্কার। ভাষণ বিষয় স্বামীজির স্বদেশ চেতনা। এই বিষয়ে বলবেন শ্রী জগন্নাথ দাস, লোকজাগরণ উচ্চ সমিতি থেকে। লোকজাগরণ উচ্চ সমিতির প্রতিনিধি শ্রী জগন্নাথ দাস।
নমো শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সৌরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণী। শ্রী শ্রী ঠাকুর, শ্রী মা ও শ্রীমৎ স্বামীজির রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি। মঞ্চে আসীন রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী শাস্ত্রাজ্ঞানন্দ মহারাজজিকে আমার প্রণাম নিবেদন ও মঞ্চে উপস্থিত বরিষ্ঠ সন্ন্যাসী বৃন্দ, আমার সামনে উপস্থিত যুবক ভাই বোনদের আমার শুভেচ্ছা জানাই। ভারতের ঘোর অমানিসার নিবিড় অন্ধকার দূর করার জন্য ভগবদ উপলব্ধির অদৃষ্টপূর্ব ভাষ্যরতা নিয়ে শ্রীরামকৃষ্ণদেব আবির্ভাব হলেন এই পবিত্র ভারত ভূমিতে। সঙ্গে এলেন শ্রী মা সারদা দেবী, এলেন সপ্তর্ষির শ্রেষ্ঠ ঋষি নররূপী নারায়ণ নরেন্দ্রনাথ দত্ত ও আরো কত অন্তরঙ্গ পার্ষদ। তাদের মধ্যে অন্যতম নরেন্দ্রনাথ দত্ত ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের শরীর ত্যাগের পর সন্ন্যাস ব্রত গ্রহণ করে আসমুদ্র হিমাচল তথা সারা ভারত পরিব্রাজক রূপে ভ্রমণ করে তদানীন্তন কালের ইংরেজ শাসিত পরাধীন ভারতবর্ষের দৈন্য দুঃখ হতাশাগ্রস্ত প্রায় মেরুদণ্ডহীন জনসাধারণের ব্যথা মনে প্রাণে অনুভব করলেন। তাদের কল্যাণের জন্য তিনি 3 দিন 3 রাত কন্যাকুমারীতে গভীর ধ্যানে মগ্ন হলেন। ধ্যানে রত থাকাকালীন তিনি অনুভব করলেন ভারত আবার জাগবে, জাগবে স্বদেশ প্রেমী। তাই তাদের সাহায্যের জন্য তিনি পাশ্চাত্য তথা আমেরিকার যাত্রা করলেন 1893 খ্রিস্টাব্দের 31 মে বোম্বাই থেকে পেনিনসুলার জাহাজে করে। জাহাজ যখন ছাড়ল, স্বামীজি নির্নিমেষ নয়নে তাকিয়ে আছেন পরপদ পীড়িত ভারত মাতার দিকে। সন্তান যেমন তার মাকে ছেড়ে যাওয়ার সময় কষ্ট পায়, ঠিক তেমনই কষ্ট পেয়েছিলেন স্বামী বিবেকানন্দ যখন তিনি ভারত মাতাকে ছেড়ে চলে যাচ্ছিলেন পাশ্চাত্যের উদ্দেশ্যে। যাই হোক, দুঃখ কষ্টে পাশ্চাত্যে শীতের দেশে অনাহারে থেকে 1893 খ্রিস্টাব্দের 11 সেপ্টেম্বর শিকাগো ধর্ম মহাসভায় ভারতের সন্তান রূপে ভারতের শাশ্বত সনাতন হিন্দু ধর্মের প্রতিনিধি রূপে পরিচয় দিয়ে বক্তব্য রাখার পর এক বাক্যেই সমস্ত বিশ্বের নিকট ভারতবর্ষের প্রতি দৃষ্টি আকর্ষিত করলেন। যারা ভারতবর্ষকে হীন নীচ চোখে দেখত, তারা আজ ভারতবর্ষকে শ্রদ্ধার চোখে দেখল। পাশ্চাত্যে আরো 4 বছর থেকে পাশ্চাত্যের আরো বহু দেশে ভারতীয় ধর্ম সংস্কৃতি, রামচরিত্র, সীতা চরিত্র, কৃষ্ণ চরিত্র প্রভৃতি তুলে ধরলেন। সেদিন ধর্ম মহাসভার দিন রাত্রে স্বামীজিকে একটি বিলাসবহুল ফ্ল্যাটে দুগ্ধ ফেননিভ শয্যা দেওয়া হলো। স্বামীজি তা ছেড়ে মেঝেতে মুখ ঘষে কাঁদছেন আর ভারত মাতার অনাহার ক্লিষ্ট সন্তানদের জন্য কল্যাণ প্রার্থনা করছেন। তিনি স্বদেশের প্রতি এতটাই আবেগপ্রবণ ছিলেন যে স্বামীজির প্রিয় শিষ্যা
ভগিনী নিবেদিতা বলেছিলেন, ভারতবর্ষ নিত্য স্পন্দিত হতো তার ধমনীতে। ভারতবর্ষ ছিল তার আবেগের গভীরতম কেন্দ্র। পাশ্চাত্যে 4 বছর ভারতের গৌরবময় মহিমা প্রচার করার পর যখন স্বামীজি ভারতে ফিরছেন, তার এক বিদেশিনী বন্ধু মিস ম্যাকলাউড তাকে প্রশ্ন করছেন, স্বামীজি, আপনাকে কিভাবে সাহায্য করব? উত্তরে স্বামীজি বলেন, ভারতবর্ষকে ভালোবাসো। স্বামীজির আর এক বন্ধুর প্রশ্নের উত্তরে তিনি একদিন বলেছিলেন, ভারতের প্রতিটি ধূলিকণা আমার নিকট পবিত্র। তাই একদিন রবীন্দ্রনাথ ঠাকুর ফরাসি দার্শনিক রোমারোলাকে বলেছিলেন, যদি ভারতবর্ষকে জানতে চাও তবে বিবেকানন্দ পড়ো। তাছাড়া এই পরাধীন ভারতের পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য স্বামীজির স্বদেশ মন্ত্র পড়ে কত বিপ্লবী গণই আরো দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভারতকে স্বাধীন করতে পেরেছিল। স্বামীজি বলতেন, ভারত ভূমি পুণ্যভূমি। এখানে দয়া, পবিত্রতা প্রভৃতি সদ্গুণের বিকাশ ঘটেছে, তা আমাদের এই ভারত ভূমি। স্বামীজি বলতেন, যতক্ষণ পর্যন্ত না ভারতের প্রতিটি মানুষ আত্মজ্ঞানে উন্নীত হয় এবং যতক্ষণ পৃথিবীর একটি কুকুরও যদি অভুক্ত থাকে, তাদের জন্য তিনি বারে বারে জন্ম নিতে প্রস্তুত আছেন। স্বামীজি বলতেন, সকল ভারতবাসী আমার প্রাণ। মূর্খ, দরিদ্র, নীচ জাতি সকলেই আমার ভাই। ভারতের মৃত্তিকা আমার স্বর্গ। স্বামীজির উপাস্য জগতের সর্বজাতির দরিদ্র পাপী তাপী নারায়ণ। তাই আজকের এই যুব সম্মেলনে নির্ভীক বিবেকানন্দ, জ্ঞান ঘনতনু বিবেকানন্দ, স্বদেশ প্রেমিক বিবেকানন্দ, বিশ্ববন্দিত ও ভারত আত্মার মূর্ত প্রতীক বিবেকানন্দের আদর্শে নিজেদের জীবন ও চরিত্র গঠন করে আমরা যুব সমাজ অতীতের গৌরবময় ভারতের চেয়েও আরো বেশি গৌরবময় ভারত গড়ে তোলার অঙ্গীকার করে আমার সংক্ষিপ্ত বক্তব্যটি শেষ করছি। সবাইকে ধন্যবাদ, নমস্কার, জয়তু স্বামীজি। খুব সুন্দর একটি হৃদয়গ্রাহী বক্তৃতা রাখলেন শ্রী জগন্নাথ দাস। শ্রী জগন্নাথ দাসকে ধন্যবাদ।